নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাগল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার। জানাবো তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট ঢাকা বারে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ। থাকছে তারেক রহমানের সাজার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। এছাড়া জানাবো সরকারের অপশাসন আড়াল করার জন্য তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে দাবি মির্জা ফখরুলের। রয়েছে আল জাজিরার প্রতিবেদনে তোলা দাবির তদন্ত চায় জাতিসংঘ। এছাড়া রয়েছে কারাগারে বন্দির নারী সংকট, জেল সুপার সহ 11 জন বরখাস্ত। থাকছে হঠাৎ আগুনে পুড়ল যাত্রীবাহী বাস। এছাড়া জানাবো অপপ্রচারকারীদের দিকে তাকিয়ে ভেংচি কাটছে টিকা, বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এবং সবশেষে জানাবো ধানমন্ডিতে ধর্ষণের পর হত্যা অভিযুক্ত দিহানের জামিন মেলেনি। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ছাগল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা তুহিন দর্জি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকা থেকে তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মাঝে ছাত্রলীগ নেতা তুহিন দর্জি ছাড়া বাকি 3 জন হলেন জুবায়ের হাওলাদার, রানা ব্যাপারী ও মাহবুব তালুকদার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, স্থানীয় লোকমান মালতের একটি ছাগল প্রাইভেট কারে করে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তুহিন এবং তার সহযোগীরা। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে চোরদের ধাওয়া দেয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে টহল পুলিশ তুহিনদের গাড়ি গতিরোধ করে তাদের পাকড়াও করে। সেখান থেকে ছাত্রলীগ নেতা তুহিন সহ 4 জনকে আটক করে থানায় নেওয়া হয়। তাদের প্রাইভেট কার জব্দ করা হয় এবং উদ্ধার করা হয় চুরির সেই ছাগল। মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দর্জির বাবা জাকির দর্জি, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। যদিও তুহিন এই ছাগল চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, প্রাইভেট কারে করে কাজে যাচ্ছিলাম, মিথ্যা অভিযোগে পুলিশ আমাকে ফাঁসিয়েছে। ছাগলের মালিক লোকমান মালত এই ঘটনার বিচার চেয়েছেন। এলাকাবাসী জানিয়েছে, গত 2 মাসে ওই এলাকা থেকে আরো 5টি গৃহপালিত ছাগল খোয়া গেছে। তুহিনরা এসব ঘটনায় জড়িত বলে এলাকাবাসীর দাবি। তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট ঢাকা বারে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় নড়াইলের একটি আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার ও ঢাকা বারে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে শতাধিক আইনজীবী তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার ভবনে বিক্ষোভ সমাবেশ করেন। এতে অংশ নেন নবগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সম্পাদক গাজী মনিরুল ইসলাম সজল, আইনজীবী মনির হোসেন, কামরুজ্জামান মামুন, ব্যারিস্টার মোহাম্মদ মনিরুজ্জামান আসাদ, মোহাম্মদ মাকসুদুল্লাহ প্রমুখ। বিক্ষোভ শেষে সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই রায় জনগণ মানে না, এটা ফরমাইশি রায়। দেশের আইনজীবী জনতা এই ফরমাইশি রায়কে প্রত্যাখ্যান করেছে। তারেক রহমান বীরের বেশে এই দেশে ফিরে আসবেই। তারেক রহমানের সাজার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। নয়াপল্টন সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মানহানির একটি মামলায় নড়াইলের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। বেলা 3টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল কাকরাইল নাইটেঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জ্যেষ্ঠ সভাপতি কাজী রওনকুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। মিছিল শেষে রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও মামলা প্রত্যাহার করার দাবি জানান। এছাড়া বিকেল 5টায় হাবিবুর নবী খানের নেতৃত্বে শান্তিনগরে ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ কমিটি আরেকটি মিছিল বের করে। পুরান ঢাকার জজকোর্ট এলাকায় দুপুরে বিএনপির সমর্থক আইনজীবীরা মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে মিছিল করেন। এদিকে সরকারি তিতুমির কলেজ শাখা ছাত্রদল মহাখালী এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল বের করে। সরকারের অপশাসন আড়াল করার জন্য তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে দাবি মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিদেশে সরকারের অপশাসন কুশাসন প্রচার তড়িঘড়ি করে আড়াল করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাজানো মামলায় আজ সরকারের নির্দেশে নড়াইলের আদালত ফরমাইশি যে রায় দিয়েছে তা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বৃহস্পতিবার নড়াইল আদালতে অসত্য বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সত্য উচ্চারণের কারণে মানহানির মামলায় এ ধরনের রায় নজিরবিহীন ঘটনা। এই ঘটনায় পরিষ্কারভাবে বোঝা যায় যে আইন আদালত সরকারের হাতের মুঠোয়। মূলত নানা অপকীর্তির কারণে বর্তমানে দেশে বিদেশে এই সরকারের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট। এই কারণে সরকার বেপরোয়া ও উন্মাদ হয়ে জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিতে একতরফা বিচারিক প্রক্রিয়া চালিয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসার রায় দেওয়া হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতের রায় কুটিল মাস্টার প্ল্যানেরই অংশ। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, কণ্ঠরোধ করা হয়েছে গণমাধ্যমের। কেউ সত্য উচ্চারণ করলেই তার উপর নেমে আসে নির্মম নির্যাতন ও মিথ্যা মামলার খড়গ। এই মামলাটিও এর ব্যতিক্রম নয়। তিনি বলেন, সরকারের ভয়াবহ নির্যাতন ও নিপীড়নে শুধু গণমাধ্যম নয়, গোটা জাতি এখন সেলফ সেন্সরশিপে ভুগছে। এর মধ্যে সরকারের কিছু অপকর্ম বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে সেটির উপযুক্ত ব্যাখ্যা না দিয়ে বরং তারেক রহমানকে সামনে আনা হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলার সাজা দিয়ে। মির্জা ফখরুল বলেন, বর্তমান বাংলাদেশে মামলা ও আদালতের রায় সরকারের ইচ্ছাতেই নির্দেশিত হয়। তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলার এই নজিরবিহীন রায় বর্তমান সরকার প্রধানের ইচ্ছারই প্রতিফলন। আমি এই রায় প্রত্যাখ্যান করে রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই রায় প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি। আল জাজিরার প্রতিবেদনে তোলা দাবির তদন্ত চায় জাতিসংঘ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীতে তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত সোমবার গণমাধ্যমটির প্রতিবেদন প্রকাশের পর এ আহ্বান জানিয়েছে সংস্থাটি। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক মুখপাত্রের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা। গণমাধ্যমটিতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে একটি প্রতিবেদন প্রকাশ করার পর বাংলাদেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। ওই প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার ভাইদের কার্যক্রম নিয়ে অভিযোগ তোলা হয়। বাংলাদেশের বিরুদ্ধে ইসরায়েল থেকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অভিযোগও তোলা হয় প্রতিবেদনটিতে। এর প্রেক্ষিতে জাতিসংঘের এক মুখপাত্র বলেন, প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েল থেকে সামরিক সরঞ্জাম কিনছে বাংলাদেশ। জাতিসংঘের শান্তি মিশনে থাকা বাংলাদেশি সেনারা এখন পর্যন্ত সেটি ব্যবহার করেছে বলে আমরা জানি না। আল জাজিরা যে অভিযোগগুলো তুলেছে তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছি। এ বিষয়ে অবশ্যই তদন্ত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত কর্তৃপক্ষকে সে ব্যবস্থা নিতে হবে বলে আমি মনে করি। কারাগারে বন্দির নারী সঙ্গ জেল সুপার সহ 11 জন বরখাস্ত। কারাবিধি লঙ্ঘন করে নারীর সঙ্গে বন্দির সময় কাটানোর ঘটনায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1-এর জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ মৃধা ও ডেপুটি জেলার গোলাম সাকলায়ন সহ 11 জনকে বরখাস্ত করা হয়েছে। বাকি 8 জনের মধ্যে 6 জন কারারক্ষী, একজন সহকারী প্রধান কারারক্ষী এবং একজন সার্জেন্ট ইন্সট্রাক্টর রয়েছেন। বরখাস্ত হওয়া সবাই ঘটনার সময় কারাগারে দায়িত্বে ছিলেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, ঘটনার পর গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সুরক্ষা সেবা বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিবেদনটি পর্যালোচনা করে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র জানায়, এ বিষয়ে তদন্ত কমিটি 49 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল, যেখানে 18 কর্মকর্তা ও কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ওই ঘটনায় গত 21 জানুয়ারি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। গত 6 জানুয়ারি কাশিমপুর এক কারাগারে বন্দী তুষারের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী কারাবিধি ভঙ্গ করে দেখা করতে চান। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা একটি কক্ষে একান্তে সময় কাটানোর সুযোগ পান বলে অভিযোগ ওঠে। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসার পর তদন্ত শুরু হয়। গণমাধ্যমে এর সংবাদ প্রচারের পর সারা দেশে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। গঠিত হয় দুটি তদন্ত কমিটি। এর মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়, আরেকটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে কারা অধিদপ্তর। এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল অতিরিক্ত আইজি প্রিজন্স কর্নেল আবরার হোসেনকে। হঠাৎ আগুনে পুড়ল যাত্রীবাহী বাস। কিশোরগঞ্জের ভৈরব বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন লেগে বাস পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাস স্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে 40 মিনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় যাত্রীদের কেউ হতাহত হয়নি। কিভাবে বাসে আগুন লাগলো তা চালক ও যাত্রীরা বলতে পারছেন না। অপপ্রচারকারীদের দিকে তাকিয়ে ভেংচি কাটছে করোনার টিকা, মন্তব্য তথ্যমন্ত্রী হাসান মাহমুদের।
করোনা টিকা বঙ্গভ্যাক্স আবিষ্কারক দলনেতা কাকন নাগ ও নাজনীন সুলতানা বাংলাদেশের গর্ব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। নতুন আবিষ্কৃত এই টিকা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গভ্যাক্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি সিঙ্গেল বা একক ডোজ টিকা। মন্ত্রী আরো বলেন, বিশ্বের অনেক টিকে একাধিক ডোজের, কিন্তু এটি একক ডোজের হওয়ায় একবার নিলেই যথেষ্ট। এটি এখন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের ইথিক্স কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব পরীক্ষা অনুমোদন সম্পন্ন করে অতি দ্রুত এই টিকা প্রয়োগের দিকে এগিয়ে যেতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস। সচিবালয়ের দেশি সংস্থা গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণাগারে বৃহস্পতিবার বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের টিকা আবিষ্কারক দলের প্রধান দুই বৈজ্ঞানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, তথ্য সচিব খাজা মিয়া এবং সাবেক মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল করিম উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকটি দেশ টিকা আবিষ্কারে সক্ষম হয়েছে এবং উপমহাদেশে আমরা দ্বিতীয় দেশ যারা করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেছি। এ কারণে বৈজ্ঞানিক কাকুন নাগ ও নাজনীন সুলতানাকে আন্তরিক অভিনন্দন জানাই। দুইজনেই আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র। তাদের জন্য বিশেষ গর্ব অনুভব করি। তারা প্রকৃতপক্ষে দেশের গর্ব। ধানমন্ডিতে ধর্ষণের পর হত্যা অভিযুক্ত দিহানের জামিন মেলেনি। রাজধানীর কলাবাগানে ও-লেভেল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আসামি ফারদিন ইফতেখার দিহানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আসামি দিহানের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৩ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আফম আসাদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে দিহান যৌনবর্ধক ওষুধ ও মাদক সেবন করেছে কিনা তা পরীক্ষা করার নির্দেশ দেন আদালত। এরপর গত ১০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালত দিহানের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। পরদিন ১১ জানুয়ারি দিহানের বাসার দারোয়ান দুলাল মিয়া সাক্ষী হিসেবে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে জবানবন্দি দেন। এর আগে গত ৮ জানুয়ারি আসামি দিহান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মামুনুর রশিদের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আগামী ১১ ফেব্রুয়ারি মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।